This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের চক্রবুহনে। ঠিক কোন চক্রবুহে এই মুহূর্তে রয়েছেন বাংলার মানুষ? আমি বাংলার মানুষ বলছি একটাই কারণে। আজ হয়তো মনে হতে পারে যে দূর থেকে দেখে মুর্শিদাবাদে হচ্ছে, ভাঙড়ে হচ্ছে, আমি তো ঠিক আছি, ভালোই আছি, কিন্তু কালকে যে আপনার বাড়ির সামনে বা আপনার বাড়িতে বা আপনার গ্রামে পাড়ায় হবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যেমন গতকাল আমরা কেউ জানতাম না আজকে ভাঙড়ে এমনটা হবে, ঠিক সেভাবেই আমরা আগামীকাল কোথায় কি হবে তাও জানি না। আর কোন চক্রবুহে এই মুহূর্তে বাংলার মানুষ পড়ে আছেন সেটা বোঝবার জন্য একটি গ্রামের একটি খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বেতবুনিয়া গ্রাম, মুর্শিদাবাদের এই গ্রাম এখন কার্যত জনমানব শূন্য। তার কারণ গ্রামের সব মানুষ গ্রাম ছেড়ে ওই জেলাতে নয়, পাশের গ্রামে নয়, পাশের মহকুমাতে নয়, একেবারে অন্য জেলায় গিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। আর সে গ্রামে অল্প যে দু একজন মানুষের দেখা মিলছে যারা এখনও পালিয়ে যাননি গ্রাম ছেড়ে, অথবা আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছিলেন, ফিরে আসার চেষ্টা করছেন বা জাতক পাখির অপেক্ষায় আছেন কখন নিজের ভিটে বা মাটিতে ফিরতে পারবেন, অথবা প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছেন আজ আগুনের ছাই হয়ে যাওয়া সংসার থেকে দুটো চারটে যদি কিছু বেঁচে থাকে খুঁজতে ফিরে পেতে এসছেন বা খুঁজে দেখতে এসছেন, তাদের বয়ান রয়েছে। আর রয়েছে আমাদের প্রতিনিধিদের তাজা রিপোর্টিং ঘটনাস্থল থেকে। আজ ওই বেতবুনিয়া গ্রামের বয়ানটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কোন চক্রবুহে আটকে পড়েছি আপনি, আমি, আমরা সবাই। সেই প্রতিবেদন কতটা ভয়ঙ্কর ছিল সেদিনের ঘটনা তা আজও কিন্তু বোঝা যাচ্ছে। কারণ বেতবোনা গ্রামের প্রায় 116 থেকে 130টা বাড়ি এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো সেই ছবি দেখানোর জন্য। এখনও আগুন জ্বলছে, যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল গোটা ঘর ছাই হয়ে গিয়েছে, এবং আগুন যে জ্বলছে সেই ছবি আমি অর্ঘ্যকে দেখাতে বলবো যে কিভাবে যারা তাণ্ডবকারী, যারা দুষ্কৃতী এখানে এসে হামলা চালায়, পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে। আতঙ্কে এখনো রয়েছে বেতবোনা গ্রামের মানুষ। এখনো বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই মানুষগুলো কিভাবে ফিরবেন? পুলিশ বলছেন ফিরে আসুন, আপনারা বাড়িতে থাকুন, পুলিশ আছে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ কতদিন থাকবে? পুলিশ কি আদৌ এখানে থাকবে তাদের নিরাপত্তার ব্যাপারে? আমি আর একটা ছবি দেখাতে বলবো কিভাবে এই বাড়িটি সম্পূর্ণ তছনছ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ছবি কিন্তু গোটা বেতবোনা গ্রামের প্রায় 130টি বাড়ির কাছাকাছি হয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, নয় বাড়িতে সব লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং হয়তো এই বাড়িগুলোর মানুষ তারা প্রাণে বেঁচেছেন কিন্তু তাদের সব সম্পত্তি, যাবতীয় সঞ্চয় সব নষ্ট হয়ে গিয়েছে, নয় লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এখনও ধোঁয়া বেরোচ্ছে বিভিন্ন অংশ থেকে। আমি আর একটা ছবি দেখাতে বলবো, এখানে বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল সেগুলো পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিও আমি অর্ঘ্যকে দেখাতে বলবো। গন্ধ বেরোচ্ছে, রসুন রাখা ছিল, সেই রসুন পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা তাণ্ডবকারী, যারা দুষ্কৃতী, তারা যে কোনো কিছুই ছাড়েনি তা কিন্তু এই বাড়ির বিভিন্ন ছবি বিভিন্ন জায়গা দেখলে প্রমাণিত। এখানে পেঁয়াজ রাখা আছে, সে পেঁয়াজ পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা বাড়িতে কিছুমাত্র অবশিষ্ট নেই। তাহলে সেই মানুষগুলো ফিরবে কিভাবে? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। বেতবোনা গ্রাম এবং জাফরাবাদ এই দুটো গ্রাম সব থেকে বেশি আক্রান্তের শিকার রয়েছেন। এখানে সব থেকে বেশি হামলা হয়েছে এই গ্রাম দুটিতে, এবং তার মধ্যে বেতবোনা গ্রামে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। কিভাবে আসবাবপত্র সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে? এটা কি পরিকল্পনা নিয়েই করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা চাইছি কি বিএসএফ আমাদের সমর্থন থাক, এখানে আমরা ক্যাম্প চাইছি। পশ্চিমবঙ্গের পুলিশে আমাদের কাজ হবে না, না তো এখন বিএসএফ চলে গেলে আবার আমাদের উপরে হামলা হতে পারে, আমাদের এখন ভয়ে আমরা আছি। রাতের বেলায় কি বেশি হামলার ভয় পাচ্ছে? হ্যাঁ, রাত্রেবেলায় বেশি হামলার ভয় পাচ্ছি। কোথা থেকে বোমা মেরে দিবে, আগুন জ্বালিয়ে দিবে, পেট্রোলে আগুন ফেলেছে বুঝতে পারছি না। এখন আমরা ভয়ে আতঙ্ক আছি, এখন আমাদেরকে উপর মহল থেকেই চাইছি। জলের ট্যাঙ্ক তাতে পর্যন্ত বিষ মিশিয়ে দেওয়া হয়েছে যাতে জল খেতে গেলেও তার যেন মৃত্যু হয়। এই ধরনের ঘটনা আগে কখনো হয়েছে বেতবোনা? না, আমার 70 বছর বয়সে গেল, আমি দেখিনি এই ঘটনা। এখন যা ঘটনা ঘটলো
এখন শুধু জীবন লেটান আমরা সুরক্ষা চাই। সুরক্ষা বলতে কি যেন আমাদের কোনো অসুবিধা না চাই, আমরা খেতে চাই না, শুধু সুরক্ষাটা চাই। যা অবস্থা হয়ে রয়েছে, বিভিন্ন পড়াশোনার বই টর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুরো সব তো শেষ হয়ে গেছে। এই জায়গা থেকে ফিরতে পারবেন না, ফেরা খুব অসম্ভব। এই যে যা ক্ষতি হয়েছে এখন ফেরা কঠিন, অসম্ভব, হতে পারে না, ফেরা অসম্ভব একদম। এই বিষয়টি আমি বলছি, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে জ্বালানো হয়েছে, যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এই অবস্থা থেকে মানুষগুলো ফিরবে কিভাবে? পড়াশোনার কোশ্চেন, সেই বই পর্যন্ত ছাড়া হয়নি। দেখা যাচ্ছে কিভাবে ছেঁড়া হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো কিছু ছাড়া হয়নি। সবচেয়ে বড় কথা, এই বাড়িতেও আরেকটা বিষয়, গ্যাসের ওভেনের পাইপ খোলা হয়েছে, তারপর সেই গ্যাস থেকে আগুন ধরানো হয়েছে। অর্থাৎ বেদবোনা, জাফরাবাদের যে ভয়ঙ্কর ছবি উঠে আসছে, প্রতিটি জায়গায় এই ধরনেরই ভাবে নাশকতা, এই ধরনেরই কর্মকাণ্ড চালিয়েছে দুষ্কৃতী বা তাণ্ডবকারীরা। এবং গোটা বাড়ি দেখলে সেই ছবি দেখা যাচ্ছে কিভাবে পুড়িয়ে দিয়েছে বিভিন্ন অংশ। আর এই ঘটনার পর সাধারণ মানুষকে আশ্বস্ত হতে পারছেন, তারা কি ফিরতে পারবেন? এটাই কিন্তু বারবার প্রশ্ন হিসেবে উঠে আসছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। সায়ন্তর মাধ্যমে আপনারা দেখলেন এই ভয়ঙ্কর ছবিগুলো। এই ছবির সঙ্গে সাধারণ পার্টিজান অর্থাৎ দলগত রাজনীতিতে যখন বারবার উত্তপ্ত হয়েছে বাংলা, কেশপুর, গড়বেতা, হালের বকটুই, আপনি মিল খোঁজার চেষ্টা করতে পারেন, কিন্তু সে চেষ্টা করে আপনি ব্যর্থ হবেন। তার কারণটা কি জানেন? তার কারণ একই দলের দুটো গোষ্ঠী, দুটো আলাদা রাজনৈতিক দল, এমনভাবে আপনি দেখতেই পারেন, কিন্তু সেখানেও ক্ষয়ক্ষতির পরিমাণ এমন পুড়ে আঙার গৃহস্থলী, এমন ভয়ঙ্কর ভয়, খেতে চাই না, সুরক্ষা চাই, 70 বছরের বৃদ্ধের মুখে এই আরতি, এই আপনি কোথাও খুঁজে পাবেন না। এর সঙ্গে একমাত্র তুলনীয় 71-এর বাংলাদেশ যুদ্ধের সময় যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, তখন ওপার থেকে এপারে চলে আসা 1 কোটি উদ্বাস্তু শরণার্থী মানুষের ভয়ঙ্কর কষ্ট, তাদের ভয়ঙ্কর রকমের আতঙ্ক, আশঙ্কার দিনরাত্রিগুলো। আর এর সঙ্গে তুলনীয় অবশ্যই স্বাধীনতা সংগ্রামের একেবারে শেষ লগ্নে, দেশ স্বাধীন হওয়ার মুহূর্তে 46-এ কলকাতা নোয়াখালী দাঙ্গার সময় একের পর এক শরণার্থী শিবিরে, উদ্বাস্তু শিবিরে সামান্য জামা কাপড়টুকু সম্বল করে, অথবা সেটাও সম্বল করতে না পেরে বউ বাচ্চাকে, বৃদ্ধ মা বাবার হাত ধরে পালিয়ে আসা মানুষের, শরণার্থী মানুষের স্রোত, যে স্রোত এখন এ রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছয়নি, এ রাজ্যেরই অন্য একটি জেলায় গিয়ে পৌঁছেছে। কিন্তু এই বেদবোনা গ্রামে ফিরে এসেই বা কী করবেন, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আর এমন প্রশ্নের মাঝখানেই নতুন করে চালু হয়েছে রাজনৈতিক চাপানুতো। কার দায়, কে করেছে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের কাঁধে দোষ দিচ্ছেন, বলছেন বেশ কিছু মৌলবাদী, চরম মৌলবাদী, এমনকি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ সাজসে নাকি এমন ঘটনা ঘটেছে, তখন তৃণমূল কংগ্রেস পাল্টা শুধু বিজেপি নয়, দেশের সীমান্ত রক্ষায়, দেশের সীমান্ত সুরক্ষায় যে বাহিনী নিয়োজিত, সরাসরি তাকে পর্যন্ত টেনে আনছে এই ভয়ঙ্কর কদর্য আক্রমণের মধ্যে। শুনে নেব পরপর দুজনের বক্তব্য। প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষের বক্তব্য। ওপার বাংলা উস্কানোর দরকার নেই তো, ইউনূস আর মমতা দুজন তো এক। তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক, রাষ্ট্রবিরোধী, জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ। কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী, হামলাবাজ যারা এই ধরনের কাজ করে, তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এতে বিজেপির এজেন্ডা। পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? এই ছিল বক্তব্য। আমি এখান থেকেই আরেকটা বক্তব্য আপনাদের শোনাবো। খুব লজ্জাজনক হলেও এরপরেও বিএসএফের ডিজিকে আমাদের জিজ্ঞাসা করতে হয়েছে যে সত্যি কি বিএসএফ করেছে কাজটা?
বিএসএফ, যাকে কলকাতা হাইকোর্ট আবেদন হওয়ার পর আলাদা করে দায়িত্ব দিয়েছিল রাজ্যের সঙ্গে তালে তাল মিলিয়ে সুরক্ষার ব্যবস্থা করতে, এই ভয়ঙ্কর আতঙ্কে থাকা মানুষগুলোকে যাতে ফেরানো যায় এবং তার আগে যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সেই বিএসএফ। কুণাল ঘোষ বলছেন বিএসএফ কর্তারা কি উত্তর দিচ্ছেন, শুনেন। ওখানকার মানুষ বলছেন গায়ে সেনার পোশাক, পায়ে হাওয়াই চপ্পল, কি করে হতে পারে? এগুলো আমরা নন্দীগ্রামে দেখেছি যে পুলিশ পায়ে চটি পরে পুলিশ গুলি চালাচ্ছে। We are here, border guarding force. We are guarding the border very effectively and efficiently, and we have electronic surveillance on the borders, and round the clock our men are doing duties. So we are ensuring safety and security of the border. There is no iota of doubt in that, and that is our core competency. বিএসএফ এর কোর কম্পিটেন্স কোথায় সেটা আপনারা শুনলেন, সেটা আমরা না বলে দিলেও আপনারা জানেন। কিন্তু এটা নিয়েও দুর্ভাগ্যজনকভাবে আজ সন্ধ্যায় আলোচনা করতে হচ্ছে, তার কারণ দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু খুব নোংরাভাবে, আমি বলবো খুব কদর্যভাবে রাজনৈতিক দায় ঠেলাঠেলি, যদিও সেটা এমন পরিস্থিতিতে হওয়া উচিত নয় যে পরিস্থিতিকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা বলেছেন। সেখানে সত্যি রাজনৈতিক দায় ঠেলাঠেলি আসার কথা নয়, বরঞ্চ কাঁধে কাঁধ মিলিয়ে সব রাজনীতির সব নেতাদের একসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার কথা। তবুও যদি তর্কের খাতিরে ধরে নিই যে 365 দিনের সেই নোংরামি থেকে, কদর্যতা থেকে রাজনীতিকরা বেরোতে পারছেন না, তবুও তাদের মধ্যে যদি রাখতেন বোধহয় ভালো হতো। কিন্তু এখানেও দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাহিনীকে জুড়ে দিচ্ছেন তারা, জুড়ে টেনে আনছেন তারা, পাকে নামানোর চেষ্টা করছেন তারা। আর সেখানেই শঙ্কা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমি 3 জন অতিথিকে নিয়ে আজকে এই অনির্বাণের চক্রব্যূহ কেটে বের করার চেষ্টা করব, আপনাদেরকে দেখি আদৌ পারি কিনা। আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন দীপ্তাশ্ব যশ, রাজ্য বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ। আমি একেবারে শুরুতে দীপাঞ্জনবাবু আপনার কাছে আসছি একটু অল্প সময়ের জন্য। সংক্ষেপে আমাকে একটু বলবেন দীপাঞ্জনবাবু, বাংলাদেশের সঙ্গে সত্যি অনেক মিল, বাংলাদেশের শপিং মলের লুঠের কায়দার সঙ্গে মিল আছে, বাংলাদেশের মোডাস অপারেন্ডির সঙ্গে সিসি ক্যামেরা ভেঙে তারপরে ভাঙচুর করার সঙ্গে মিল আছে। সেই মিল মুর্শিদাবাদ থেকে ক্রমশ ভাঙড়েও আজকে ছড়িয়ে পড়েছে, সব বুঝলাম। কিন্তু শুধুমাত্র তার জন্য তাহলে 2-2-4 করে বাংলাদেশ থেকে বর্ডার পার করে বিএসএফ ওপারের দুষ্কৃতীদের এপারে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলবার জন্য এই ভয়ঙ্কর জিনিসটা সংগঠিত করেছে, যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা বলে অভিহিত করছেন। আমি ঠিক সেই কারণেই আপনাকে জিজ্ঞাসা করছি, কোনো ভিত্তি আছে? এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধনে গিয়েছেন। আমি দীপাঞ্জনবাবু আপনাদের কাছে ফিরে আসছি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর। সঞ্জয় বুধিয়া, শুভা প্রসন্নদা, দেব, জিৎ, জুন, মালা, অরূপ, স্নেহাশিস, মেহুল, আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মেহুল হর্স, সঞ্জয় বুধিয়া এসছেন, সৌগতদা, সোহম, সরলজি, শিখ কমিউনিটি থেকে দীর্ঘদিনের আমাদের সব প্রোগ্রামে আসেন। কালীঘাট পুরোহিতদের পক্ষ থেকে টুলুদা এসছেন এখানে। কালীঘাট ট্রাস্ট, মন্দির ট্রাস্টের পক্ষ থেকে শুভাশিস আছে, মোহনবাগান ক্লাব এবং প্রতিদিনের টুম্পাই আছে, দেবাশিস আছে, জুনমালিয়া আছে, আমাদের এখানে মালা রায় আছে, নির্মল ঘোষ আছে, আমাদের মদন আছে সহ বৈশা দেবা থেকে শুরু করে কর্পোরেশনের কমিশনার সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন। সকলে আছেন এবং নিচেও যারা বসে আছেন আমার অতি পরিচিত শিবপ্রাদি থেকে শুরু করে কলকাতা পৌরসভার সমস্ত পৌরমাতা, পৌরপিতাগণ এবং পৌরকর্মীগণ আছেন। এছাড়াও যারা এই কাজটি করতে আমাদের সাহায্য করেছেন সেই সমস্ত সহকর্মী, সহযোদ্ধারা, যারা এত তাড়াতাড়ি এত কনজেস্টেড এরিয়ায় এত ভালো স্কাইওয়াক তৈরি করেছেন এবং মন্দিরের টোটাল ডেভেলপমেন্ট করেছেন। আমি মন্দির কর্তৃপক্ষকেও, শুভাশিসকে ধন্যবাদ জানাচ্ছি। মন্দির কর্তৃপক্ষর তরফ থেকেও ট্রাস্টে আছে যে তারা সকলে, টুলুদারাও আছে এবং যারা হকার্স আছেন তারাও আমাদের খুব সহযোগিতা করেছেন। মনে রাখবেন এই জায়গাটা এতটাই কনজেস্টেড। আমরা যখন দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছিলাম 2018 সালে, আমি তখন 3 বার মিটিং করেছিলাম। 3 বার মিটিং করার পর কেউ কিছুতেই রাজি হচ্ছে না। ন্যাচারালি কেউ পুরনো বাসা ছেড়ে যেতে চায় না, এটা খুব স্বাভাবিক।
কারণ আমাদের একটা নিজস্ব আশ্রয় থাকে। কিন্তু আমি ওদের বোঝালাম যে দেখো, তোমাদের হয়তো 1 বছরের জন্য আমি একটা জায়গা করে দিচ্ছি, সেখানে তোমরা জিনিসপত্র বিক্রি করো, আমি তোমাদের ওঠাবো না কাউকে। আমি কথা দিচ্ছি স্কাই ওয়াক যখন হয়ে যাবে তখন তোমাদের সকলকে জায়গা করে দেবো। ওইটা যেমন করেছিলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আমার কালীঘাটেও করতে হবে। দক্ষিণেশ্বরের ওদিকে কিছুটা জায়গা থাকলেও কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাই ওয়াক তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার। আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে সহ রাজ্য সরকারের সকলকে যারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো এই কারণে কলকাতা পুলিশকেও, যে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকার্সদের কোথায় নিয়ে গিয়ে বসাবো, তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমি বললাম না, বুদ্ধি খরচ করো। 1 বছরের ব্যাপার তো করতে আমার যতদিন টাইম লাগে, হাজরা পার্কে হকার্স কর্নার করে দাও টেম্পোরারি, ওরা হাজরা পার্কে বসুক, হাজরা পার্কে স্টল করে দাও যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয়। হাজরা পার্কে আমরা তখন তাদের শিফট করেছিলাম। এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন, একদিকে যেমন কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন হচ্ছে, দুধপুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে। আমরা সরকার থেকেই 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি এবং ওরা সাদরেই করেছিল। আর বাদবাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। অনেকের মধ্যে এ ধারণা আছে সবটাই কিন্তু ওরা করে দিয়েছে, তা নয়। ওরা যেটা আমার কাছে করতে চেয়েছিল আমি ওদের সেটা অ্যালাউ করেছি এই কারণে যে ধর্ম তো কারো একার নয়, ধর্ম কিন্তু সবার। কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। আজকে আমি হয়তো তাদের কথা নাও বলতে পারতাম, বললাম এই কারণে যে ছোট্ট একটা কাজও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের নিশ্চয়ই সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট। এই স্কাই ওয়াকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 435 মিটার দীর্ঘ এই স্কাই ওয়াকটি, দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10.5 মিটার, এসক্যালেটর করা হয়েছে 2টো, লিফট করা হয়েছে 3টে, সিঁড়ি 3টে, মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে, হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে, মন্দির কমপ্লেক্স থেকে 3টে জায়গা দিয়ে ঢুকতে পারবেন। অর্থাৎ জ্যামজটটা কিন্তু অনেকটা কেটে যাবে আর মানুষ মনের আনন্দে একটা তীর্থস্থান, যেটা আন্তর্জাতিক তীর্থস্থান, সতীপীঠ। আমরা অনেক সময় বলি নকুলেশ্বর ভৈরবী, নকুলেশ্বর ভৈরব, নকুলেশ্বরকে বলি আমরা নকুলেশ্বর ভৈরব। যেমন তারকনাথ মন্দির আছে, এখানে আমাদের নকুলেশ্বর মন্দিরও আছে। সুতরাং সবটাই কভার হবে। আগে যান চলাচল কোনো পরিকল্পনা ছিল না, এছাড়াও এলাকা পুরোটাই আলো দিয়ে সাজানো হয়েছে, সমস্তটাই প্ল্যান করা হয়েছে। এছাড়াও আমার হকার্স ভাই বোনেদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি। ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য, সেটাও করে দেওয়া হয়েছে। সুতরাং আর যারা পুজো দিতে যাবেন তাদের ডালার দোকান স্কাই ওয়াকের এক পাশে থাকবে, তাই তো? ভেতরে ডালার দোকান আছে, দক্ষিণেশ্বরে যেমন আমরা ওটা করেছিলাম। যাই হোক, আগামীকাল হচ্ছে আমাদের শুভ নববর্ষ। শুভ নববর্ষের আগে আজকে আপনারা জানেন চড়ক পুজো হয়, গাজন পুজো, নীল ষষ্ঠী, সব কিছু এই সময় হয়। সুতরাং সব ধর্মের পক্ষ থেকেই নানা রকম প্রোগ্রাম হয়। কালকে পাঞ্জাবি ধর্মেরও যেমন
বৈশাখী গেছে, আমাদের বৈশাখ আবার কালকে আছে, তার আগে উগাডি গেছে, তার আগে আরও বিভিন্ন ধর্মের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, কালীঘাট মন্দির যেমন করা হচ্ছে, 10 বছর আগে যারা তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন নতুন করে সাজানো হয়েছে। তারাপীঠে নতুন গেট তৈরি করা হয়েছে, তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে, তারাপীঠে নতুন ভোগঘর তৈরি করা হয়েছে, তারাপীঠের ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন করা হয়েছে, তারাপীঠ মন্দিরও ঢেলে সাজানো হয়েছে। শুধু গলিটা যে সরু একটা গলি দিয়ে ঢুকতে হয়, ওটার কোনো জায়গা পাওয়া যায়নি, নালা একটু জায়গা পাওয়া গেলে আমরা স্কাই ওয়াকটাও করতে পারতাম। ওই রাস্তাও অনেক চওড়া করে দেওয়া হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এছাড়াও সতীপীঠের মনে রাখবেন কঙ্কালীতলা বীরভূমে, নলহাটেশ্বরী মন্দির, দেবী ফুল্লরার মন্দির, বক্রেশ্বর, তারকনাথ, বাবা তারকনাথের তারকেশ্বর থেকে শুরু করে নকুলেশ্বর ভৈরব, যাকে আমি বলি, আমাকে ওরাও ভোগ ঘরের জন্য বলেছিল, ওটাও করে দেওয়া হয়েছে। তারকেশ্বরও নতুন করে করা হয়েছে। যেমন ফুরফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে। যেমন শিখ ভাই বোনেরা আমাকে বলেছিলেন ভবানীপুরে একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও আমরা করছি। এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে, ওটাও আমরা করছি। আমরা যতটা পারি জায়ের থান বলুন, মাজিদ থান বলুন, বেরিয়াল গ্রাউন্ড বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, আমি আবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা সবাই সব উৎসবে মিলিত হই। কেন হই? তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। লাস্টের দিকে বলেছেন, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক স্থান, সবারই করি আহ্বান। আমরা সব জায়গাতেই যাই। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়, কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ, মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে, সে যেই হোক, ABCDEFG যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে, সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন। আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না। আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে
অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে, সারা পৃথিবীকে গ্রহণ করে। এই পৃথিবী একটা দেশ, ভারতবর্ষ একটা দেশ, আর জন্মভূমি আমার মাতৃভূমি, আমার বাংলার মাটি। এই মাটিটাকে ভালোবাসুন। আমি এটুকু বলে আমি পশ্চিমবঙ্গ সরকার সহ ববি, অরূপ থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ করে মেহুল, উমেশ চৌধুরী একটু দেরি করে ফেলেছে, হর্ষ, সঞ্জয় থেকে সুভাদা, দেব, জিৎ থেকে শুরু করে শুধু শুনে চলে এসছে। অদিতি মুন্সি খুব ভালো গান গেয়েছে, জিতও খুব ভালো গান গেয়েছে, সুভাষিস, টুম্পাই, মদন, দেবাশিস, টুলুদা, সরলজি থেকে শুরু করে, আমার সোহম থেকে শুরু করে, আমি স্নেহাশিস থেকে শুরু করে, মালা থেকে শুরু করে সকলকে, এবং বিভু থেকে শুরু করে আমাদের সকলকে, সে কর্পোরেশনের যে কমিশনার থেকে শুরু করে, সৌম্য থেকে শুরু করে সকলে যারা প্রেস মিডিয়া সহ পুলিশের সকলে যারা উপস্থিত আছেন, সকলকে আপনাদের পরিবারবর্গকে অনেক অনেক শুভনন্দন, অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ পয়লা বৈশাখ। জয় হোক মানুষের, জয় হোক সত্যের, জয় হোক মা, মাদার, আম্মি সকলের। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সকলকে সকলকে সকলকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে অনুরোধ, তিনি এবারে রিমোটের সাহায্যে পরপর 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথমেই দেবীতীর্থ কালীঘাট নবকলেবরে সেজে উঠেছে, সেই বিষয়টি আমরা দেখে নেব। এরপরে স্কাই ওয়াক। এবং আপনারা দেখলেন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন এবং নবনির্মিত মন্দির চত্বরের যে প্রকল্প তার উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করলেন। আমরা এতক্ষণ সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। আমি আবারও দীপাঞ্জনবাবু আপনার কাছে ফিরে যাব। বাংলাদেশের থেকে অনুপ্রাণিত, খুব খারাপভাবে অনুপ্রাণিত কিনা জানি না। আচ্ছা, দীপাঞ্জনবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারলে আবার দীপাঞ্জনবাবুর কাছে ফিরে যাবো। আমি তার আগে ভাস্করবাবু আপনার কাছে আসি। সত্যিই কি মানে রাজনীতি করবার জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীকে এইভাবে এই কদর্যতার মধ্যে টেনে নামানোর কি দরকার? দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী 50 কিলোমিটার আরও নিজেদের জায়গা বাড়িয়ে নিয়েছেন সুরক্ষা দেওয়ার স্বার্থে, আরও ভালোভাবে সুরক্ষা দেওয়ার জন্য, আরও ভালোভাবে তাদের বৈদেশিক কোনো লোকজন ঢুকে না পড়ে সেসব দেখার জন্যই। কিন্তু এটা তো প্রমাণিত হচ্ছে, এটা এরা জানা যাচ্ছে যে যারা গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ স্থানীয় নয় এবং অনেকাংশেই বাংলাদেশের লোক।
তো যখন বাংলাদেশে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে আমরা দেখছি, শিওর তারা কেউ স্থানীয় নয়? না শিওর মানে কি, এখন অবধি পাওয়া রিপোর্ট অবধি দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে 200-র বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের বক্তব্য দেখাতে না সেটা দেখাতে পারেন, স্থানীয় লোক থাকতে পারে, কিন্তু বেশিরভাগটাই দেখুন কোন একটা জায়গা থেকে এটা করা হচ্ছে। না বহিরাগত ছিলেন না, এটা বহিরাগত ছিলেন, তাহলে স্থানীয়রা অনেকে বলেছেন যে অনেকে মুখ চিনতে পারেনি। বাংলাদেশের এই গোলমালটা, বাংলাদেশের যেটা গোলমাল চলছে তাদের বিএসএফ কে আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। বাইরে থেকে অনুপ্রবেশ ঘটেছে। মুর্শিদাবাদে আপনি একাধিকবার গিয়েছেন, কোনোদিনও দেখেননি যে ওখানকার মুসলিমরা হিন্দি স্পিকিং বা ওখানে হিন্দুরা হিন্দি স্পিকিং, তো হিন্দিভাষী মানুষদের হঠাৎ করে ওখানে ওই দাঙ্গার মধ্যে উপস্থিতি কি প্রমাণ করে? তারা কি বাংলাদেশ থেকে আসতে পারে? এটা বাংলাদেশ থেকে আসতে পারে, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসতে পারে। বাংলাদেশে আপনি এরকম দেখেছেন যে হিন্দি স্পিকিং কেউ আছেন? না বাংলাদেশে নিশ্চয়ই আছে, অনেক অনেক আছে। তো আমি ধর্ম ধরে বলছি না, যে না আছে তো বাংলাদেশে বহু, এটা তো শুধু আমাদের কথা নয়, এটা যে বহু বাংলাদেশে হিন্দি স্পিকিং লোকেরাও আছেন এবং বাইরের রাজ্য থেকে এসছেন। আমি বলতে চাই যে স্থানীয় মানুষ, বাংলার সাধারণ মুসলিম সম্প্রদায়, আমি আবু তাহের, মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের বক্তব্যটা শোনাই। নিশ্চিতভাবে বহিরাগতদের কথা বলছেন, অনেকেই বলছেন চিনতে পাচ্ছি না, কোথায় তাকে দেখিনি এর আগে কোনোদিন, মুখে কালো ফেট্টি জড়িয়ে এসেছিল। কিন্তু তার পাশাপাশি স্থানীয় সাংসদ আবু তাহের এটাও বলছেন তার দলেরই একাংশ আছেন যারা সারা বছর অন্য সময় পরিযায়ী শ্রমিকের কাজ করেন, এমন মানুষও আছেন, অন্য রাজ্যে গিয়ে কাজ করেন। কি বলছেন আবু তাহের শুনে নিন। পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়। তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব 2-4 জন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, 2-1 জন তো থাকেই। এত বড় দল, এত বড় দলে 2-1 জন উশৃঙ্খল দলীয় নেতৃত্ব থাকে। পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়, অল্প বয়সী ছেলে, তাদেরকে উস্কে করানো হয়। যাবতীয় দায় বিএসএফ কে বহন করতে হয়, তার কারণ তৃণমূল কংগ্রেস সরকারের থেকে কোনো দায় নিতে চায় না। এটা নিয়ন্ত্রিত হচ্ছে বাইরে থেকে। এই যে পুরো দাঙ্গা লাগানোর বিষয়টা, আজকে কোথায় কি একটা গন্ডগোল হলে আপনিও দেখবেন কোনোভাবে সেই গন্ডগোলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। মানে আমি বলছি যে আপনিও স্থানীয় লোকেরা যুক্ত হয়ে যায়, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা করানো হচ্ছে যে জায়গা থেকে, সেই জায়গাটাতে বিএসএফ এর নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আমি দীপ্তাশু বাবুর কাছে পরে আসবো, তার আগে আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, আপনি শুনলেন এতক্ষণ ধরে শাসক তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিএসএফ এর বক্তব্য এবং শাসক তৃণমূল কংগ্রেসেরই এক সাংসদের বক্তব্য। আমি সরাসরি আপনার কাছে উত্তর চাইব। বাংলাদেশ বাইরের নিয়ন্ত্রণ বিএসএফ করাচ্ছে, আপনার কোনটা মনে হয় দীপাঞ্জন বাবু? আমার একটাও মনে হয় না অনির্বাণ। আমি 3 নম্বর বা 4 নম্বর আমার যুক্তিটা দিই। তুমিও গত 5 বছর ধরে শুনছো বিভিন্ন চ্যানেলে, তোমার প্রোগ্রামে আমি বহুবার বলেছি যে খারিজি মাদ্রাসাগুলোকে কিরকম ভাবে ব্যবহার করা হচ্ছে র্যাডিকালাইজেশনের জন্য। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে আজ থেকে 6 বছর 7 বছর 8 বছর আগে যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলোতে 10 বছরের ছেলেদের যেরকম ভাবে র্যাডিকালাইজেশন করা হয়েছিল, এই লটগুলো হচ্ছে সব ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ। তুমি দেখবে অধিকাংশ ছেলে যারা দাঙ্গা করছে বা আগুন লাগাচ্ছে, যা করছে, সব 15 থেকে 25-এর উপর। এই পুরো ব্যাচকে ব্যাচ ইয়াং ছেলে যাদের র্যাডিকালাইজড হওয়ার পরে ওদের যেমন হয় না আমরা থিওরিটিক্যালের পরে প্র্যাকটিক্যাল করি, সেই প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি টেস্ট হয়। এদের শিক্ষকরা খারিজি মাদ্রাসা, জসিমউদ্দিন রহমানের মতো আমাদের মুখ্যমন্ত্রী শুভচিন্তক, উনি তো আহ্বান করেছিলেন না স্বাধীন পূর্ব পাকিস্তান বানানোর জন্য, যাকে সে জসিমউদ্দিন রহমানিদের মতো লোকেদের ইশারা ইঙ্গিতে যেদিন এরা ডি ডে আসবে, সেই ডি ডের জন্য এরা প্রস্তুত কিনা সেটা দেখা হলো এক। দ্বিতীয় দেখলো যে এটা যখন হবে তখন পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কতটা রোল থাকবে, ওদের যতটা অ্যাসুরেন্স দেওয়া আছে না পুলিশ কিছু করবে না, সতর্কতা ঠিক থাকবে তো, নাকি আমরা ডিডেতে নামলাম তখন অন্য কিছু হলো, পুলিশ আমাদের বসে থাকবে তো, সেটা দেখা ছিল। 3 নম্বর, এক শ্রেণীর মিডিয়াকে এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী তারাও আমাদের কথা শুনে চলবে তো, কারণ ডিডের দিন কিন্তু বেশি দেরি নেই, এটা ল্যাবরেটরি টেস্ট হল। তা তুমি যেমন দেখছো মোথাবাড়ি, সুতি, শামশেরগঞ্জ, ভাঙড়ে এসে গেল, সাঁতরাগাছি, কলকাতার বুকে হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী দাঁড়িয়ে ধমকি দিচ্ছেন এবার জেলাগুলোকে টাইট দেব, পুরো বা কলকাতায় 50টা জায়গা আমরা 10,000 করে ছেলে বসাবো। আমি বলছি তোমাকে চ্যানেলে,
যে আমি কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ধমকিকে বিন্দু মাত্র আমি মিস আন্ডারস্ট্যান্ড করছি না বা আমি ছোট করে দেখছি না। এখানে কিন্তু কোনো সম্পত্তি নষ্ট করা হয়নি, ভাঙড়ে কোনো বিক্ষোভে কোনো সম্পত্তি নষ্ট হয়নি। একটা কথা বলি, আমি যখন আপনি বলেছেন একটা কথা, আমি বলার পরে অনির্বাণের অনুমতি নিয়ে আপনি বলুন। না প্লিজ সবাই বলছি এক এক করে আপনি বলুন। আমি একটা কথাও কিন্তু আমি স্টুডিওর বাইরে, ভেতরে থাকলে না আপনি চিৎকার করুন। দীপাঞ্জন বাবু প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে দেখো, বিএসএফ বর্ডারে রয়েছে, এটা কি আমি বিশ্বাস করব? আমি জানি না আর কেউ কিনা, আমি 3 দশক জিহাদ নিয়ে কাজ করেছি। বাইরে থেকে লোকে এসে গ্রামে গঞ্জে ঢুকে জ্বালিয়ে দিচ্ছে, কে কোথায় কি কি করবে সবকিছু তারা জানে, বাইরের লোকরা। এটা হতে পারে তো তুমি বিশ্বাস করো? একটা লোকও বাইরের লোক নয়, এই লোকগুলো বা এই বাচ্চাদের ঢুকেছে ইনফিলট্রেট করে 5 বছর 7 বছর ধরে ধীরে ধীরে তৈরি করা হয়েছে, তাদের খারিজি মাদ্রাসাগুলোতে র্যাডিকালাইজ হয়েছে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা দিয়ে। দীপাঞ্জন বাবু আমি একটু বিরত করছি আপনাকে, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শোনাবো, তার আগে TV9 এর পক্ষ থেকে এবং সাংবাদিক হিসেবে আমার বোধহয় একটা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে। আমি রাজনীতিকরা নিজেদের প্রয়োজনে যার দিকে যত খুশি কাদা ছোড়াছুড়ি করুন, সেটা আমি বললাম, এর আগেও 365 দিনের তাদের রুটিন। কিন্তু আমি আবারও বলছি, একজন সাংবাদিক হিসেবে এবং TV9 বাংলা একটি প্রতিষ্ঠান হিসেবে, TV9 নেটওয়ার্ক একটি প্রতিষ্ঠান হিসেবে এটা বিশ্বাস করে না যে এদেশের সীমান্তরক্ষী বাহিনী বা এদেশের সীমান্ত সুরক্ষায়, সীমান্ত পাহারায় নিয়োজিত কোনো বাহিনীর কেউ কোনো বিদেশি শত্রুকে আমার দেশে ঢুকিয়ে দেশকে অশান্ত করতে পারেন। এই ভয়ঙ্কর অভিযোগ যারা করছেন, এই ভয়ঙ্কর প্রমাণহীন অভিযোগ যারা করছেন, তাদেরই দায়িত্ব সেটা প্রমাণ করা, যদি তাদের হাতে আদৌ প্রমাণ বলে কিছু অবশিষ্ট থেকে থাকে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের কথা আপনি বলছিলেন দীপাঞ্জন বাবু, তার কিন্তু প্রমাণ আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক কি বলেছিলেন আমি শুনে নেব একবার। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। আমি দীপ্তাশ্ব যশ আপনার কাছে জিজ্ঞাসা করি, সেটা এখনো হয়নি, পরে কিন্তু হবে। যারা মুর্শিদাবাদ, মালদা, ভাস্করবাবুরা বলছেন বাংলাদেশের কথা, আচ্ছা ভাঙড়ে আজকে যেটা ঘটলো, এটার অনুপ্রেরণা কোথা থেকে? এটাও কি সীমান্তের উপর থেকে? ভাঙড় সীমান্ত থেকে কত দূর? না, এখানে দেখুন, প্রথম কথা ভাস্করবাবুকে বলবো একটু মিলন দাসের সম্বন্ধে জেনে নিতে, ঠিক যেমনভাবে আমি সিপিএম সমর্থকদের বলবো হরগোবিন্দ দাস আর চন্দন দাসের সম্বন্ধে জেনে নিতে। কারণ দুর্ভাগ্যজনকভাবে হরগোবিন্দ দাসের নামের শেষে পদবী যেহেতু দাস, তাই তিনি দলীয় মুখপত্রের প্রথম পাতায় জায়গা পান না, তাদের ছবি ছাপা হয় না। ঠিক একইভাবে ভাস্করবাবুকেও বলবো একটু মিলন দাস কে ছিল একটু জেনে নেবেন, তারপরে সাফাই গাইতে আসবেন। আজকে দেখুন, আজকে বিএসএফ এর বিরুদ্ধে প্রচুর ঝুড়ি অভিযোগ এবং নানা ন্যারেটিভ ছড়া হচ্ছে যে এটা নাকি দিল্লি থেকে করানো হয়েছে, দিল্লি থেকে টাকা দিয়ে করানো হয়েছে। অর্থাৎ মানে দিল্লি থেকে টাকা দিয়ে দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে একদল লোক দাঙ্গা করতে নেমে গেল, অথচ সেই লোকগুলোকে মানে দিল্লি থেকে টাকা দিয়ে তাদের ভোট কেনার চেষ্টা হয় না। মানে এটা অনেকটা এরকম, আমাকে আইটিসি সোনার বাংলায় কেউ নিয়ে গিয়ে কাঁচকলা সেদ্ধ খাওয়াতে চাইলেও আমি খাবো না, কিন্তু ডালহৌসির ফুটের হোটেলে আমাকে যদি নিয়ে গিয়ে মাটন খাওয়ানো হয়, আমি সোনা মুখ করে খেতে বসে যাব, যার যেটাই আত্মতৃপ্তি। তো ব্যাপারটা অনেকটা এরকমই। আচ্ছা, রাজীব কুমারও কি তাহলে এই চক্রান্তের সঙ্গে জড়িত? তিনি কেন সেখানে শনিবার যতক্ষণ না আদালত অর্ডার দিল বিএসএফকে এবং সিএপিএফকে নামতে বলল, ততক্ষণ তিনি কেন পৌঁছলেন না? আচ্ছা, মমতা ব্যানার্জিও কি এই চক্রান্তের সঙ্গে জড়িত? তিনি কেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একজন হিস্টোরিক্যাল রিপিটে, যিনি অফেন্ডার, যিনি এর আগে তসলিমা নাসরিনের ঘটনায় আবার কথার মাঝে কথা বলছেন না, একদম কথার মাঝে কথা বলবেন না, একদম কথার মাঝে কথা বলবেন না, আপনার কথার মাঝে আমি বলা যাবে না, হিস্টোরিক্যাল অফেন্ডার না, ওনার কথার মাঝে আপনি একটা কথা বলা যাবে না, উনি যদি বলে করেন চেঁচিয়ে থামিয়ে নেবেন, তাহলে ওনাকে সতর্কবার করবেন। আমার সময় আপনার কথা বলছি, আপনি কথা বলেন না, অনির্বাণ বাবু আপনি এইভাবে আমায় থামাতে পারবেন না, আমি থামাচ্ছি না, না না, উনি চেঁচাবেন আর আপনি আমায় থামিয়ে নেবেন, এটা হতে পারে না। হিস্টোরিক্যাল অফেন্ডার অবশ্যই ওনার কথা শেষ করতে দিন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কি ভূমিকা, কথা শেষ করতে দিন সংক্ষেপে। দীপ্তাশ্ব বাবু 10 সেকেন্ডের মধ্যে শেষ করুন আপনার কথা, আমি জনমত দেব। না, তসলিমা নাসরিনের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভূমিকা কি ছিল? প্রথমে জেলাগুলোকে টাইট দেবো, মুর্শিদাবাদ, মালদা, এগুলো কোন জেলা? এবার হিস্টোরিক্যাল মানে কি অপরাধ করছেন মন্ত্রী, খাগড়া করে হিস্টোরিক্যাল অফেন্ডার, আমার সময় একদম শেষ। আপনারা কি মনে করেছেন আমি দেখাবো, প্লিজ। আমার সময় একদম শেষ। আপনারা কি মনে করেছেন আমি দেখাবো। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে, ওয়াকফ প্রতিবাদে হিংসা রুখতে
ব্যর্থ রাজ্য সরকার। তার কারণ রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ বারবার আনছেন সামনে বিরোধীরা, দলমত নির্বিশেষে সব বিরোধীরা। সেখানে হ্যাঁ উত্তর এসছে 88%, অর্থাৎ 88% মানুষ মনে করছেন এই হিংসা রুখতে ব্যর্থ রাজ্য সরকার, এবং না মনে করেছেন 12% মানুষ মনে করছেন না, রাজ্য সরকার ব্যর্থ নয়। সেরা তিনটি মত, মানে জনমতের মধ্যে সেরা তিনটি মত, এই অশান্তির জন্য দুটি ফুলই দায়ী। ভাস্কর বাবু, দীপ্তাশ্য বাবু, আপনাদের দুটো দলকেই দায়ী করছেন। সরকার মানুষকে উস্কানি দিয়ে এই অবস্থায় পৌঁছেছে, এটা মনে করছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। আর প্রতিবাদ আন্দোলন থাকতেই পারে, কিন্তু শান্তি বজায় রেখে করা উচিত, যেটা আমাদের প্রত্যেকের বক্তব্য। যে কোনো আইনের বিরোধিতা থাকতে পারে, এমনকি দেশের সংসদে পাস হয়ে যাওয়া আইনের বিরোধিতা থাকতে পারে, দেশে চালু আইনের সংশোধনের জন্য বিরোধিতা থাকতে পারে। বিশ্বজিৎ মিত্র বলছেন প্রতিবাদ আন্দোলন থাকতেই পারে, শান্তি বজায় রেখে করা উচিত। সেই আন্দোলন বারবার এমন হিংস্র চেহারা নিচ্ছে কেন? এটারই উৎস খুঁজতে চাইছিলাম আমরা। আজকে সম্পূর্ণ উৎস বোধহয় আমরা বুঝতে পারলাম না, তার কারণ এখনও এদেশের অনেক রাজনৈতিক দল এবং নেতারাই দুর্ভাগ্যজনকভাবে এদেশের সীমান্ত পাহারায় যারা আছেন, যারা আমাদের সুরক্ষিত রেখেছেন, তাদেরকেই সন্দেহ করেন, নিজেদের সমালোচনা না করে, নিজেদের সরকার বা নিজেদের দলের দিকে না তাকিয়ে। অনির্বাণের চক্রবুহা যেখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়।